থিয়েটার দেখাটা এখন মানুষের কাছে বিলাসিতা। আমাকে যদি থিয়েটার করতে হয় না, তাহলে আমাকে নিজের মতো থিয়েটার করতে হবে। আমি কোনো দলের হয়ে বোধহয় আর পারবো না। প্রত্যেকটা মানুষেরই একটা সামাজিক পরিচয় রয়েছে। নিজের উলঙ্গতাটাকে সমাজে না আনলেই ভালো। আমাদের ভাবা উচিত যে আমি কতটা নিচে নামতে পারি, সেটার একটা রেশ আমাদের প্রত্যেকেরই টানা উচিত। মিডিওকার হয়ে লাভ নেই। বাঙালি না খুব সংস্কৃতিপূর্ণ একটা জাতি। আমরা নিজেদেরকে এভাবে শেষ করতে পারি না। নমস্কার, বর্তমানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি। আজকে এই মুহূর্তে আমরা এসেছি লাহিড়ী বাড়িতে। আদিদেবের সঙ্গে দেখা করাটাই মূল উদ্দেশ্য। আপনারা পেছনটা দেখলেই বুঝতে পারছেন যে লাহিড়ী বাড়ি সরগরম, জমজমাট, প্রচুর লোক, সকলে মিলে কাজ করছেন। কেউ ক্যামেরার সামনে, কেউ ক্যামেরার পেছনে। আদিদেবকে আপাতত ওখান থেকে তুলে এনেছি, বর্তমানের ক্যামেরার সামনে বসাবো বলে। ঋত্বিক মুখার্জি আমাদের আজকের অতিথি। কি বলে ডাকবো, আদিদেব না ঋত্বিক? As you wish. না, লাহিড়ী বাড়িতে বসে বোধহয় আদিদেবকে দিয়ে গল্প শুরু করাটাই ভালো। আদিদেবের জীবনে এখন কি চলছে? আদিদেবের জীবনে এখন কি চলছে বলতে, আদিদেব ব্যক্তিগত জীবনটা ঘেটে গেছে আর কি। কারণ একজন এসে দাবি করছে সে বাবার প্রেমিকা, এবং সঙ্গে তার কন্যা সন্তানকে নিয়ে এসে দাবি করছে যে সেটি বাবার মেয়ে। তো সেটি ডিএনএ রিপোর্ট টেস্ট করা হয়েছে, তো সেটাতে প্রমাণিত হয়েছে সত্যিই তাই। তো সেটা নিয়েই এখন চলছে। এটার একটা ট্রমা ছোটবেলা থেকেই ছিল ওর মধ্যে, সেটা মাঝখানে কেটেছিল। সেটা আনন্দের জন্যই হয়েছিল, মানে প্রেমে ফিরেছিল, সংসার প্রেম ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেছিল। ছোটবেলায় ঘনিষ্ঠ মুহূর্তে বাবাকে এবং ওই বাবার গার্লফ্রেন্ডকে যে এখন এসে দাবি করছে সে তাকে দেখে ফেলেছিল। তো সেই ট্রমাটা চলে গেছিল, তো আবার এখন ভাগ্যচক্রে সেটা ফিরে এসেছে জীবনে। তো আস্তে জীবনটা ওলট পালট হয়ে গেছে, এখন সবটাই পুরোটা ঘাঁটা সিন চলছে। হ্যাঁ। তো আদিদেব চিকিৎসকের চরিত্র, তাই তো? এবং অভিনেতার বোধহয় এটাই মজা, বিভিন্ন জীবন বেঁচে থাকা যায়, হয়ে ওঠা যায়। এটা মজাই বটে, সত্যি মজা, কিন্তু ওই আর কি। হ্যাঁ, মজাই, মানে দায়িত্ব তো থাকে। হ্যাঁ, দায়িত্ব তো থাকেই। এবার চিকিৎসক পেশাটা এত দায়িত্বের, এত গুরুত্বপূর্ণ। এটা আমি প্রথমের দিকে স্বীকার করে নিয়েছিলাম যে যদি অভিনয় না করতাম তাহলে তো জীবনে চিকিৎসক কিরকম হয় সেটা বুঝতাম না। মানে এখন খুব শিকিভাগ হলেও মানে ওই ফিলটা হয়, মানে বিশেষ করে অ্যাম্বিয়েন্সের জন্য আরো বেশি করে হয়। পোশাক আশাক, অ্যাম্বিয়েন্স, সবটা মনে হয় যে কিছুক্ষণের জন্য আমি ডাক্তার। তো সেইটা বোধহয় হতো না যদি অভিনেতা না হতাম। ঋত্বিকের অভিনয়ের শুরুটা কিরকম, মানে হঠাৎ করেই না সেরকম ইচ্ছে ছিল? হ্যাঁ, শুরুটা হঠাৎ করেই, মানে কোনো প্ল্যান ছিল না। ছোট থেকে কোনো প্ল্যান ছিল না যে বড় হয়ে অভিনেতা হব বা অভিনয়কে প্রফেশন হিসেবে বেছে নেব। এটা ঘটনাচক্রেই বলা চলে। যা হয়, মানে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করলে গ্র্যাজুয়েশনের পর একটা তাগিদ থাকে চাকরি করার। তো সেই ফেজটার মধ্যে দিয়েই যাচ্ছিলাম যে এবার একটা চাকরি খুঁজতে হবে। তারপর ওই সবাই বেকার, কলেজ পাস আউট করে গেছি, বন্ধু বান্ধবরা মাঝে মধ্যে একটা জমায়েত হতো। সেই জমায়েতেই একজন বললো যে চল দুজন মিলে ট্রাই করি। আমি তো কাউকে চিনি না। তারপর বললো আমার থিয়েটারে একটা কন্ট্যাক্ট আছে, থিয়েটারটা করতে হবে, আগে কাজটা শিখতে হবে। তো ওই জয়েন করা থিয়েটার। এবং সেই দিনটা থেকে শুরু করে যদি আজকে যখন ঋত্বিক আয়নার সামনে দাঁড়ায়, নিজেকে কি বলে? জাস্ট ক্যারি অন, গো অ্যাহেড। এটাই তো চেয়েছিলে জীবনে। মানে থিয়েটারে ঢোকার পর আমার বোধ, বুদ্ধি, বিবেক জাগ্রত হয় আর কি। মানে সত্যি কথা বলতে আমার না, মানে আমি ছোটবেলা, আমার বাবা নাটক করতেন এবং আমি ওনার শো দেখেও ছিলাম একাডেমির মঞ্চে। সেটা তখন খুবই ছোট, মানে খুব আবছা মনে রয়েছে। নাটকটির নাম ছিল গরুর গাড়ির হেডলাইট। বিখ্যাত নাটক, মানে পৃথিবী বিখ্যাত নাটক, মানে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম আছে। তো সেটা খুব আবছা মনে রয়েছে। বড় হয়ে জ্ঞান হওয়ার পর আমি যখন থিয়েটার করতে শুরু করি, তখন গিয়ে আমার আবার নাটক দেখা। তখন না নাটক দেখে মেসমারাইজ হয়ে গেছিল। মানে আমি পিসি চন্দ্রের ম্যাজিক দেখিনি, পিসি সরকারের ম্যাজিক দেখিনি, আমি থিয়েটার দেখেছি। আমার কাছে ওটা পিসি সরকারের ম্যাজিকের থেকেও বেশি কিছু ছিল, ইনহিউম্যান লেগেছিল। এই যে থিয়েটারের প্রতি এই সম্মোহনটা,
টেলিভিশনের প্রত্যেক দিনের রুটিনে থেকে হুম। থিয়েটারে ফেরাটা হয় না। হুম। ঋত্বিক এটা নিয়ে কি ভাবছে? সে থিয়েটারের মঞ্চে আবার ফিরতে চায়? কখনো ফিরবে, এটা তো শিওর, ফিরবেই। বাংলা থিয়েটারের এখন কি অবস্থা? মানে টেলিভিশন একটা আর্থিক নিরাপত্তা দেয়, সেটা কি থিয়েটার দিতে পারে? সেটা তো পারেই না, এবং বর্তমানে বাংলা থিয়েটারের অবস্থা খুবই খারাপ, খুব মানে খুব। আমার আমার তো ভালো লাগে যে কিন্তু এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি বেশ কিছু নামী অভিনেতা যারা নিজেদের নাটকের শোয়ের হাউসফুল ছবি দিচ্ছেন, তাহলে সেগুলো কি? সেটা তো কয়েকটা হাতে গোনা। কলকাতা শহরের কটা নাটকের দল আছে, কটা অ্যাক্টিভ, কটা শো হাউসফুল হয়, এই খবরটা রাখতে হবে। আমার একটা শো লোকে এসে ভিড় করে দেখছে, সেটা নিয়ে তো আখেরে লাভ নেই। বাংলা থিয়েটারের তো তাতে লাভ নেই, তাতে ওই দলটার লাভ। আমি যদি বাংলা থিয়েটারের কথা বলি, সেই লাভটা তো হবে যখন সব কটা শো হাউসফুল হবে। যারাই নাটক করবে তারাই একটা এমন নাটক করবে যেটা লোক দেখতে আসতে বাধ্য হবে। যদিও এখন এটা বলা খুব মুশকিলের, কারণ লোকের হাতে এখন এত অপশনস হয়ে গেছে, কেন নাটক দেখতে আসবে? সে বাড়িতে শুয়ে খাটে বা পায়ের ওপর পা তুলে একটা ল্যাভিশ জিনিস দেখবে, কিন্তু এইটা সেটা হচ্ছে লাইভটা main দেখবে না। problem। এখন সেইটা তো এখন দেখো, এটা অনেক একটা তাত্ত্বিক কথাবার্তা হয়ে যাবে, মানে সেটা তো অডিয়েন্সেরও চয়েস বদলেছে, তাই না? মানে এখন অডিয়েন্সের অপশন বদলেছে। সে দেখছে যে এত দার্শনিক হয়ে লাভ নেই, লাইফটা সিম্পল করো, খেটে এসছো, বাড়িতে বসে ইউটিউব চালাও, দেখো, ঘুমাও। এত থিয়েটার দেখাটা এখন মানুষের কাছে বিলাসিতা, এটা আমার মনে হয়। কিন্তু কেউ কেউ এটা বলেন, মানে তুমি অনেক বেটার বলতে পারবে, তুমি ইন্ডাস্ট্রির ভেতরে থেকে কাজ করো, যে বাংলা সিনেমা এখন মানুষ হলে দেখতে যান না, এটা অনেক দিন ধরেই চলছে এই আলোচনা, অথচ থিয়েটার দেখতে ফিরছেন দর্শক। উচিত তো, ভালো তো, কারণ মানে তারা তুমি কি প্রাণ, agree করো কারণ সেটা? হ্যাঁ, কারণ তারা প্রাণ খুঁজে পাচ্ছে। ওই জীবন্ত তো ওটা, জীবন্ত, তো ওখানে তো প্রাণ খুঁজে পাচ্ছে। আর সবটাই তো সার্কেল, ঘুরে ফিরে আবার সেই জায়গাতেই আসতে হবে, কিছু করার নেই। কোনো প্ল্যানিং তোমার নতুন থিয়েটার নিয়ে? তুমি যেটা না, বললে খুব দেখো, কনভিকশন নিয়ে বললে যে হ্যাঁ, ফিরবই। ফিরবো তো বটে, কিন্তু সেই প্ল্যানিংটা আমি এখন সেভাবে করে উঠতে পারিনি। তার কারণ দেখো, আমাকে যদি থিয়েটার করতে হয় না, তাহলে আমাকে নিজের মতো থিয়েটার করতে হবে। আমি কোনো দলের হয়ে বোধহয় আর পারবো না। কেন? কারণ দলের তো অনেক রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, তো সেখানে তারা কেন আমার সঙ্গে কোঅপারেট করবে? মানে আমি কে? তাহলে আমাকে যদি থিয়েটারটা করতে হয়, তাহলে আমার মতো করে করতে হবে। মানে আমি এখন যে মানে জায়গাটায় আছি বা বিলং করছি, সেইটা আর কি। মানে আমি এরকম একটা থিয়েটার করতে হবে যেখানে আধ ঘন্টা দলে লেটে ঢুকলেও কেউ কিছু বলবে না, মানে আমি ইচ্ছা করে ঢুকছি না, আমি আমার নিজের কাজ মিটিয়ে ঢুকছি। তো সেই জায়গাটা আমার মনে হয় সমস্যা হবে যদি অন্য কোনো দল, মানে সে কেন সহ্য করবে, যার দল সে কেন টলারেট করবে আমার। আমরা আনন্দিতে ফিরি। আনন্দি 1 বছরের ওপর হয়ে গেল চলছে, 400 এপিসোড পেরিয়ে গেলে তোমরা, এবং এখন যা সিরিয়ালের সিনারিও, 3 মাসে 2 মাসে বন্ধ হয়ে যাওয়া, সেখানে তো এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট। হ্যাঁ, বটেই তো। দায়িত্ব কতটা বাড়লো? হ্যাঁ, দায়িত্ব তো প্রথম দিন থেকেই বেড়ে আছে, খুবই দায়িত্ব। মানে দায়িত্বটা না সত্যিই দায়িত্ব আমাদের কাছে। মানে এটা তো শুধু আমাদের কাজ নয়, মানে এই মানুষ দেখে আমাদের, কিন্তু এটার পেছনে তো অনেকে আছে। আমাদের ক্যামেরায় আজকে অনেককে পেছনে দেখা গেছে, হ্যাঁ, তো সকলে ঘুরে ফিরে কাজ করছে। এক্স্যাক্টলি, যাদের মানুষ কখনো টিভিতে হয়তো দেখেনি, তোমার ইন্টারভিউ এর থ্রুতে দেখতে পাবে। তো এইটা অনেক বড় দায়িত্ব। কি আমি আর বিশদে বলছি না, সেটা অডিয়েন্সরা জানে কি হয় না হয়। তো সেইটা একটা দায়িত্ব তো বটেই। মানে নিজের কাজের প্রতি অনেস্ট থাকলে তবেই সেই দায়িত্বটা পালন করা যায়। ইনসিকিউর লাগে ঋত্বিক, কারণ এই যে যেটা বললাম 2-3 মাসে শেষ হয়ে যাওয়া, এই যে একটা ট্রেন্ড চলছে। দেখো, ইনসিকিউর তো প্রত্যেক দিন লাগে, প্রত্যেক দিন। হু নোজ, কালো বন্ধ হয়ে যেতে পারে। কেউ গ্যারেন্টি দিয়ে বলেছে আমাকে যে না, আগামী 1 বছর নিশ্চিন্ত যাই হয়ে যাক বন্ধ হবে? ইনসিকিউরিটি তো থাকেই, কিন্তু ওই পাশাপাশি একটা অদম্য অনেস্টি আছে, জানি ভালো কিছু হবে। তোমার চিকিৎসকের চরিত্র, এবং তুমি যেহেতু বরাবরই খুব খোলামেলা ভাবে কথা বলো, ডিপ্রেশন তোমার জীবনেও এসছে। তো এই চরিত্র এবং ব্যক্তি জীবন, চরিত্রই সেটা একেবারেই কমপ্লিটলি অভিনয়, এবং ডিপ্রেশনের মতো সিরিয়াস একটা ইস্যু সেটা ব্যক্তি জীবনে ডিল করাটা, ইটস কমপ্লিটলি আ ডিফারেন্ট বল গেম। সো
তুমি কি সাজেশন দেবে সেখান থেকে বেরিয়ে আসার লড়াইটা কি? একটা আমি যেভাবে বেরিয়েছি বা বেরোই প্রত্যেকবার, একটাই, আমরা না আমাদের প্রত্যেকের সেলফ অ্যানালিসিসটা দরকার। আমার দাদু ছোটবেলায় বলতো, তখন খুবই বালখিল্যতা লাগতো কথাগুলো, এখন মনে হয় কথাটার ভ্যালু। আমার দাদু প্রত্যেক দিন বলতো যে ঘুমানোর আগে না 5 মিনিট ভাববে যে তুমি সারাদিন আজকে কি কি করলে, কোনটা ঠিক করলে কোনটা ভুল করলে উত্তরটা তুমি নিজেই পেয়ে যাবে। এই অ্যানালিসিসটা দরকার। সেই প্র্যাকটিসটা করো তুমি? চেষ্টা করি করার। রোজ হয়ে ওঠে না? না না, হয়ে ওঠে, হয়ে ওঠে। বেশ, ঠিক অনেকগুলো দিন হলো অভিনয় করছো, ভালো মন্দ নানান রকম উত্থান পতন সব দেখেই তো এগোতে হয়। তোমার ভয় লাগে কিসে? ভয় লাগে কাজ না থাকার ভয়। এটা খুব ভয়ঙ্কর ভয় একটা। সোশ্যাল মিডিয়া অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট এখন আমাদের জীবনে। তুমি কিভাবে ডিল করো বিষয়টা? মানে প্রচুর নেগেটিভ কমেন্টে ভরে যায়, আবার পজিটিভ কমেন্টও আসে। সিরিয়াসলি নাও সোশ্যাল মিডিয়াকে? আমি সোশ্যাল মিডিয়াটা না, ওটা আমার সোশ্যাল মিডিয়া, আর সবকিছু তো সোশ্যালি করা যায় না। যতটুকু সোশ্যালি করা যায় ততটুকু সোশ্যাল মিডিয়ায় করি আমি। তো সেই কারণে আমার কাজ এবং আমার কিছু ঘোরাঘুরির ভিডিও ফটোজই থাকে। আমার ব্যক্তিগত জীবন খুব একটা থাকে না। তাও ইদানিং বিয়ে করার পর একটু আধটু থাকছে, আগে তো একদমই থাকতো না। বিয়ে করার পর থাকছে কেন? মানে তার কি কোনো কারণ? কারণ বউ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আমার ওই একটা এখন ওর সঙ্গে থেকে থেকে আমারও একটু ইয়ে হয় আর কি, মানে একটু ক্রেভিং হয়, আমি একটু ফটো পোস্ট করবো, আমার একটু লাইক পড়বে, এটা মনে হয় আর কি। সেই জন্যই এখন বউও খুব চাপ দেয় আর কি, করো পোস্ট করো। তো এখন আস্তে আস্তে ওই অ্যাডিকশনটা বাড়ছে। তবে আমার না খুব একটা বদার করি না, নেগেটিভ পজিটিভ। দেখো, প্রত্যেকটা মানুষের তার পার্সোনাল ওপিনিয়ন সে একটা সমাজ মাধ্যমে রাখছে। তবে আমার মনে হয় কোথাও একটা গিয়ে মানুষের না একটা সোশ্যাল মিডিয়া, তো আমার যেমন একটা প্রত্যেকটা মানুষেরই একটা সামাজিক পরিচয় রয়েছে। সেই নিজের উলঙ্গতাটাকে সমাজে না আনলেই ভালো। তো সেইটা একটু সবার আমাদের ভাবা উচিত যে আমি কতটা নিচে নামতে পারি, সেটার একটা রেশ আমাদের প্রত্যেকেরই টানা উচিত। আমি সবার উদ্দেশ্যে বলছি, যারা নেগেটিভ কমেন্ট করে এবং যারা নেগেটিভ জিনিসপত্র ভিডিও ব্লগ এই সমস্ত করে, সবার ক্ষেত্রে বলছি, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি। মানে আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত যে আমি যদি ব্লগার হইও, আমি কতটা ব্লগ করবো, কতটা ভিডিও আমি দিতে পারি। এই যে পার্সোনাল লাইফের কিছু কিছু ছবি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় আসছে, এগুলো না উচিত নয়, জানো তো। পার্সোনাল তো পার্সোনালি হয়, বলো। হ্যাঁ, অফকোর্স, মানে আমি বলছি তুমিও তো মানে কোথাও তোমার ক্রেভিং হচ্ছে বা তুমি আমি দেখছো, কখনোই এগুলো দেবো না। আমি আমার পার্সোনাল জিনিস কখনোই দেবো না। যেটুকু টুকটাক দিচ্ছ সেইটুকু থেকে তোমার এটা কোথাও মনে হয় না যে মানুষ আজকাল ভীষণ জাজমেন্টাল? হ্যাঁ, জাজমেন্টাল তো, কারণ সবকিছুই এখন অ্যাভেলেবেল, সবাই সবটা জানে। তো ওই আর কি। তো হরিদ্বারের ঘাটেই লেখা আছে, ওই কপিল শর্মার পডকাস্টে এসে বলেছিল, जिसको जल्दी थी वो चले गए, यहाँ पे ज्ञान मत दो, सब ज्ञानी है। তো সবাই সবটা জানে, কিন্তু জানার জায়গায় কাজে লাগানো উচিত। মানে দেখো, মিডিওকার হয়ে লাভ নেই। বাঙালি না খুব সংস্কৃতিপূর্ণ একটা জাতি। আমরা নিজেদেরকে এভাবে শেষ করতে পারি না, কোনো অধিকার নেই। মানে আমরা আমাদের পূর্বপুরুষদের প্রতি খুবই অসহিষ্ণু হয়ে পড়ছি, এবং যারা আগামীতে আসবে তাদের জন্য তো জায়গাটা ছেড়ে রেখে যেতে হবে আমাদের। সেইটা আমরা কি ভাবছি, কি করছি আমরা? যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। তারপরে বলে কবিতাটায় যে আগামীর জন্য বাসযোগ্য করে যেতে হবে। তো কোথায় করছি আমরা বাসযোগ্য? এই ঋত্বিককে তো আমরা সোশ্যালি পাই না, কারণ ঋত্বিকের যে সত্তাটা মানুষ দেখেন সেটা তার অভিনেতা সত্তা। তাও অভিনেতারও তো কিছু দায়িত্ব থাকে। দেখো, আমার মতো এরকম বলার লোক সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে, আমি আর আলাদা করে কি বলবো? প্রয়োজন নেই, কোনো বাড়তিবাজির কোনো দরকার নেই। আমি যে কথাগুলো বলছি এগুলো বলার মতো এখন প্রচুর কিছু আছে, কত পডকাস্টিং চ্যানেল আছে। আমার মতো
আমি তো এগুলো দেখি, আমার তো এগুলো শুনলে ভালো লাগে, বাহ কেউ এরকম ভাবছে আমার মতো করে। সো মানুষ সেগুলো দেখছে, তো এবার একটু কনসার্ন হওয়া উচিত তো, তাই না? মানে আমি যেগুলো দেখছি, মানে আমি তা নাহলে যদি এখান থেকে আমি কিছু না নিলাম তাহলে তো সময় নষ্ট, তাহলে দেখবো না, তাহলে ত্যাগ করে এটা দিই। নিয়ে কখনো ভাবো যে স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে, আরো একটু বই পড়ি, আরো একটু রুটের কাছে ফিরি? দেখো, বই পড়ার কথা যদি বলো তাহলে সেটা না, খুবই, শুধু বই পড়া নয়, মানে যে কোনো ভাবেই আমি বলছি স্ক্রিন টাইম বাদ দিয়ে কিছু করা। সারা স্ক্রিন টাইম বাদ দিয়ে করি আমি। কি করো? আমি রাতে গিয়ে ব্যাডমিন্টন খেলি। বাহ। আমি একটু আমার পাড়ায় একটা জাস্ট এমনি কয়েকজন একটু বসি, আড্ডা মারি, মানে সংস্কৃতি নিয়ে একটু আলোচনা করি, রাজনীতি নিয়ে একটু আলোচনা করি, এমনি জাস্ট ক্যাজুয়াল, সেটা পসিবল যখন হয় তখন এগুলো করি। বই পড়াটা খুব কমে গেছে, খুবই কমে গেছে। আর এখন আমি একটু বেশি বেশি দেখি ট্রাভেল ব্লগ। এখন আমার না একটা অদ্ভুত ঘোড়ার নেশা চেপেছে মাথায়, বাহ। মানে খুব বাজে ভাবে চেপেছে সেটা। এরকম চেপেছে আমি প্রত্যেক মাসে, মানে এভরি মান্থ আমি 3 দিন ছুটি নিই, 3 থেকে 4 দিন প্রত্যেক মাসে আমার বাধা ধরা, মানে এবং এটা বেড়াতে চলে যাও। বেড়াতে চলে। এবং টাচউড এখনো পর্যন্ত আমার হাউস এতই ভালো যে এখনো পর্যন্ত কোনদিন বাদ সাধেনি। সেটাই অক্সিজেন, সেটাই আরো ভালো কাজের একদম। রসদ যোগায়। আমি সত্যি মানে এখন প্রচন্ড রকম বেড়াচ্ছি, আমি প্রচন্ড রকম। একদম। থ্যাংক ইউ ঋত্বিক, থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য। আর আজকের আড্ডাটা আমরা শেষ করব এই পজিটিভ নোটে। থিয়েটার ভালোবাসে যে ঋত্বিক, সেই ঋত্বিক একদিন থিয়েটার মঞ্চে নিশ্চয়ই ফিরবে। আনন্দের যাত্রা তো চলতেই থাকবে, টেলিভিশনে কাজ তো হবেই, একদম একদম। কিন্তু যারা তোমার অভিনয় ভালোবাসেন থিয়েটারের মঞ্চে কিন্তু তারা তোমাকে দেখতে চান। সুতরাং সেই ফেরাটা, সেই স্বপ্নটা মাথায় রেখে সেটা 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 আমিও চাই। আর আমিও চাই যে যারা আমাকে দেখতে চায় তারা এসে স্টেজে আমাকে দেখুক, এটাও আমি চাই। পাশাপাশি শুধু মুখে বললে হবে না যে দেখতে চাই, মানে এসেই দেখতে হবে আর কি। সো ওটাই, মানে আমি ফিরবো, যারা আমাকে স্টেজে দেখতে চাও তারা প্লিজ এসো যখন আমি ফিরবো। একদম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ফলো করুন বর্তমান।